দুর্নীতি নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিতে কাজ করবে বিএনপি, বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা পূরণে বিস্তারিত পরিকল্পনা। হেরে যাওয়ার ভয়ে ভোট হাইজ্যাকের চেষ্টায় একটি পক্ষ, অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের। বিটিভির ভাষণে বললেন, জামায়াতের হাতেই দেশ পরিবর্তন সম্ভব। শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে, ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা। অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো হবে এবারে নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার। কোনোই প্রভাব ফেলবে না আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক। র্যাব ও ডিজিএফআই এর বিলুপ্তি দাবি সাবেক সেনাপ্রধান ইকবাল করিমের। জানান, র্যাব এগিয়ে পেশাদার খুনিতে পরিণত হন অনেক কর্মকর্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জনগণের ভোটে নির্বাচিত হলে দেশ পরিচালনার অভিজ্ঞতা ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা কাজে লাগিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করবে বিএনপি। একই সাথে আইন শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঢাকা দক্ষিণের বিভিন্ন আসনে নির্বাচনী সমাবেশে দেশবাসীকে এমন প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। সোমবার সকালে নিজ নির্বাচনী আসন ঢাকা 17-র জনসভায় যোগ দেন তারেক রহমান। দীর্ঘ সময় পর বনানী মাঠে তার এই উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করেছে এলাকার ভোটার ও সমর্থকদের মাঝে। বক্তব্যে দেশের নারী, কৃষক ও বেকারদের এগিয়ে নিতে বিএনপির পরিকল্পনা তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। লক্ষ কোটি নারী যে শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছে, সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এ কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। আগামীতে বিএনপি নির্বাচিত হলে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেব, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে। পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। পরে ঢাকা 8 আসনে নির্বাচনী সভায় অংশ নিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, ভোটে বিজয়ী হলে দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করবে বিএনপি। সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণে আনবে। বিএনপি একমাত্র দল, তারা জানে কিভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয়। বিএনপি একমাত্র দল, তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হয়। বিকালে ভাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা 9 আসনে নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। অতীতে মেগা প্রজেক্টের নামে দেশে ব্যাপক লুটপাট হয়েছে অভিযোগ করে ভাগ্য পরিবর্তনে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। 12 তারিখে নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। 12 তারিখে নির্বাচন হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। সেজন্যই আমি সবসময় একটি কথা বলি, গর্ব কাজ গর্ব দেশ। সবার আগে কিভাবে বাংলাদেশ গর্ব কাজ, শুনি না জোরে, গর্ব দেশ সবার আগে। নির্বাচিত হলে রাষ্ট্র মেরামতে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হবে উল্লেখ করে দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। এরপর সন্ধ্যায় ঢাকা 4, 5, 6 ও 7 এর নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকারদের বিশেষ ভাতা দেওয়া হবে। নারীদের এগিয়ে নিতে নীতি নির্ধারণের ক্ষেত্রে অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্র নিশ্চিত করা হবে নারীদের সুরক্ষা। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। ক্ষমতা এলে সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থাকে পুনঃস্থাপন করার কথাও বলেন তিনি। সোমবার বিটিভিতে দেয়া নির্বাচনী ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। সময়ের সাথে সাথে অর্থনীতির নানা খাত বাড়লেও দেশের অর্থনীতি এখনো মূলত কৃষি নির্ভর।
বিএনপি বিশ্বাস করে কৃষকের স্বার্থ রক্ষার অর্থ দেশের স্বার্থ রক্ষা। এজন্যই আমরা বলি, বাঁচলে কৃষক বাঁচবে দেশ। এই উপলব্ধি থেকেই আমরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কৃষকদের জন্য ফার্মার্স কার্ড ইস্যুর উদ্যোগ নিয়েছি। এই কার্ডের মাধ্যমে কৃষক একদিকে কৃষি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন, অপরদিকে সরকারের কাছ থেকে পাবেন আর্থিক এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা। দেশে কোটি কোটি কৃষক শ্রমিক রয়েছেন, অধিকাংশই কর্মক্ষম। কর্মক্ষম কৃষকদের জন্য একদিকে যেরকম কর্মসংস্থান প্রয়োজন, অপরদিকে প্রয়োজন তাদের শ্রমের ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ। আমরা মনে করি কর্মক্ষম এই জনশক্তির শ্রমই হতে পারে বাংলাদেশকে পুনরায় স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরের চাবিকাঠি। এ কারণেই আমরা বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। তাই আমরা আমাদের কর্ম পরিকল্পনায় কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়েছি। একটি পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সমাবেশে মিডিয়া আবারও নতুন করে ফ্যাসিবাদ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের সমর্থনে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। জনগণের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র হলে আবারও জুলাইয়ের হাতিয়ার হয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। নির্বাচিত হলে মোহাম্মদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার আশ্বাস দেন ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক। বিগত 16 বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকব। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনারা পুনরায় নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, একটি দলকে বিজয় করতে উঠে পড়ে লেগেছে একটি পক্ষ। জনগণ তাদের অতীত বর্তমান দেখেছে, ভোটে তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি। একটা পক্ষ দল, ব্যক্তি, পরিবারের বিজয়ের জন্য পাগল পারা হয়ে উঠেছে। জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনো তাদের কার্যকলাপ দেখছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। ক্ষমতায় গেলে সকল বর্ণ ও ধর্মের মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। পরে জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে দাবি আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে না। সোমবার বিটিভিতে দেয়া নির্বাচনী ভাষণে কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে। নারীদের মূলধারার প্রতিনিধিত্ব দেওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি সম্মান দেওয়া হবে। গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বানও জানান জামায়াত আমির। পদে নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে দেশের মালিক গণ্য করেছে। ফলে রাষ্ট্রীয় সম্পদ, পদ, পদবি, নীতি, প্রতিষ্ঠান সবকিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। এর ফলে চুরি ও দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে প্রতারিত করে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত ও দলীয় লুণ্ঠনের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে। এই ব্যবস্থার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। প্রিয় দেশবাসী,
আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিকে একটি নতুন স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার এক মহা সুযোগ হিসাবে এসেছে। যেসব সমস্যা আমরা বিগত দিনে সমাধান করতে পারিনি, যে লুটেরা গোষ্ঠীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, সেসব সমস্যার সমাধান এবং লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণের সুযোগ হচ্ছে আগামী নির্বাচন। তাই জনগণকে ঠিক করতে হবে আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য, আমাদের নারীদের জন্য, বয়স্ক মানুষের জন্য, প্রান্তিক জনপদের জন্য, শ্রমিকের জন্য, উদ্যোক্তাদের জন্য কোন বাংলাদেশ চাই। আমাদেরকে প্রশ্ন করতে হবে, আমরা কি সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই? আমরা কি নিয়ম নীতি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই? আমরা কি উন্নত দেশ হতে চাই? আমরা কি শোষণ, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র চাই? আমাদেরকে ভাবতে হবে আমরা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে চাই? যোগ্যতা ও সততাকে সরকারি পদের জন্য মৌলিক শর্ত করতে চাই? আমরা কি আমাদের জাতীয় সক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধি করতে চাই? এসব বিষয়ে যদি আমরা ইতিবাচক পরিবর্তন দেখতে চাই, তাহলে আমাদেরকে আগামী নির্বাচন নিয়ে নৈতিকভাবে ভাবতে হবে। রাজনৈতিকতার ফুলঝুরির বাইরে এসে বাস্তবতার আলোকে সৎ ও দক্ষ নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতকে ভোট দেয়া নাজায়েজ। এই দলকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ভগৎগাছি ঈদগাহ মাঠে নির্বাচনী সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় জামায়াত ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে দলটির সমালোচনা করেন মির্জা ফখরুল। দেশের সনাতন ধর্মের মানুষ ও মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। হিন্দু মুসলিম সবাই একসাথে সমান অধিকার নিয়ে বসবাস করবে বলেও জানান তিনি। একটা মার্কাকে ভোট দিলে বেরোতে দেওয়া যায়? আমাদের হেফাজতে ইসলামের আমির সাহেব মাহবুবুল্লাহ বরকতউল্লাহ তিনি আজকে এইসব কথার উপরে বলেছেন যে জামাতে ইসলামকে ভোট দেওয়া হতে না যায়। তাদের দলে তাদের সঙ্গে যে ছিল চরমনাই পীর সাহেব, উনি বলেছেন জামাতে ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলব। জাতীয় সংসদ নির্বাচনে 3 সপ্তাহের প্রচার যুদ্ধ শেষ হচ্ছে মঙ্গলবার সকাল 7:30টায়। শেষ মুহূর্তের প্রচারণায় বিভিন্ন দলের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। বিশাল শোডাউন করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন প্রার্থীদের কেউ কেউ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 12 ফেব্রুয়ারি নির্বাচনে মোট ভোটার 12,77,00,000-এর বেশি। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। শেষ প্রচারণায় ঢাকার 20টি আসনের বিএনপি, জামাত, এনসিপি, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা সোমবার কাটিয়েছেন সর্বসাধ্য প্রচারণায়। চষে বেরিয়েছেন পাড়া, মহল্লা, অলি গলি, বাড়ি বাড়ি পর্যন্ত। প্রচারণা চালিয়েছেন ফুটবল প্রতীকে ঢাকা 12 আসনে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম নীরব। কারণ বাজার এলাকায় করেন মিছিল সহ শোডাউন। এলাকার সন্তান হিসাবে দল মতের ঊর্ধ্বে ফুটবল প্রতীকে ভোট চান নীরব। এই মাটির জনগণের সাথে আমার একটি সামাজিক বন্ধন আছে। আমি বিশ্বাস করি এই এলাকার জনগণ আগামী 12 তারিখ আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন। প্রচারণা শেষ দিনে ঢাকা 18 আসনে এনসিপি, জামাত সহ 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিরোধ যাত্রা কর্মসূচি পালন করে। দাবি করা হয় সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই তার। একই আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন তুরাগের ফুলবাড়িয়া, নয়ানগর এলাকায় প্রচারণা চালিয়েছেন। স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী শক্তিকে ভোট দিয়ে নাগরিক অধিকার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিশাল গণমিছিল করেন তিনি। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা আমাদের নারীদেরকে অসম্মান করে কথা বলেছে, আপনাদের এই মূল্যবান ভোটটি তাদেরকে প্রদান করে আপনাদের ভোটটি নষ্ট করবেন না। নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিশাল মিছিল করেন ঢাকায় 11 আসনের বিএনপি প্রার্থী ডক্টর M.A. কাইয়ুম। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। তথাকথিত বেস্টের টিকিট বিক্রিকারীরাও বিভিন্নভাবে অপপ্রচার করছে। তাদেরও কিছু লোক ওই যে গুপ্তভাবে প্রশাসনে ঢুকেছে, এরা আওয়ামী দূষর চেয়ে আরো ভয়ঙ্কর। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজধানীর মহাখালী DOHS থেকে বনানী পর্যন্ত প্রচারণা চালিয়েছে 24-এর গণ অভ্যুত্থান আন্দোলনের শহীদদের পরিবার ও আহতরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানী ঢাকার ৩৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে নির্বাচনকালীন সময়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এদিকে নির্বাচনে সারা দেশে ৫ লাখেরও বেশি আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে নির্বাচন প্রস্তুতিকালীন বাহিনীটির এক সমাবেশে। রিপোর্ট ফজলে রাব্বির। জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত এই সংবাদ সম্মেলন মোবাইল ও স্ট্রাইকিং টিমের মাধ্যমে ভোট কেন্দ্রে সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন নিরাপত্তা ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকার ৩৭টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, এবারের নির্বাচনে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। গত 15 মাস আই এম পুলিশ কমিশনার অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনারা কি দেখছেন আমরা কোনো দলের পক্ষে কাজ করছি? যদি তাই দেখেন যে কোনো দলের পক্ষে কাজ করি নাই, তাহলে এটাই প্রমাণ করে আমরা কোনো দলের না। শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কথা বলেন ডিএমপি কমিশনার। বলেন, গুরুত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের কর্মসূচি দিলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এই নির্বাচনের ৫-৬ দিন আগে যদি যেখানে সরকার প্রধান থাকেন সেখানে যদি আন্দোলনকারী ঢুকে যায়, যেখানে আমার ১৪৪ দ্বারা সভা সমাবেশ নিষিদ্ধ আছে, সেখানে এসে আপনার যদি আন্দোলনকারীরা এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে কি পুলিশ কমিশনার বসে থাকার কোনো সুযোগ আছে কিনা? আমি নিজেই যাই নাই। অ্যাট ওয়ান স্টেজ আমি আমার ইন্সপেক্টর জেনারেলকে ফোন করছি যে ভাই আমি তো একা পারতেছি না, ইউ শুড কাম টু হেল্প মি। এবং ইন্সপেক্টর জেনারেল নিজেও সেখানে আসছে, আপনারা দেখছেন কিনা। ততক্ষণে আমরা আন্দোলনকারীকে শেরাটনের ওই পাশে নিয়ে গেছি, আমার ডান পাশের কলিগ বাম পাশের কলিগ সবাই উপস্থিত ছিল। এদিকে নির্বাচনে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক। আগের মতো এই ইলেকশন হবে না যে আমি দাঁড়ায় থাকলাম, আমার সামনে দিয়ে যা খুশি তা করতেছে, বা আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে। নট অ্যাকসেপ্টেড। তোমার লাশের উপর দিয়ে যাবে, কিন্তু তোমার সামনে দিয়ে কেউ ভোট ব্যালট বক্সে হাত দিতে পারবে না। পারবে? কেউ হাত দিতে পারবে? অসম্ভব, অসম্ভব। এই জিনিস আনসার ভিডিপির সদস্যরা একদম সর্বোচ্চ ভাবে জীবনের সকল হুমকি নিয়ে হলেও সেটা ঠেকাবে। এবারের নির্বাচনে সারা দেশে নিয়োজিত থাকবে আনসার ভিডিপির ৫,৫৬,১২৭ জন সদস্য। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন অন্যান্য যে কোনো বারের চেয়ে ভালো হবে। এই পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো উত্তেজনা তৈরি হয়নি। গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশের ভবিষ্যৎ পাল্টে যাবে, আর অপশাসন আসবে না। হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশের অনেক সুন্দর ভবিষ্যৎ হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সচিবদের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, এই সরকার যা করতে চেয়েছে তার ৯০% করতে পেরেছে। সরকারের সবচেয়ে বড় সফলতা দেশে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ফিরিয়ে আনা, এছাড়া ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে প্রবৃদ্ধিতে ফিরিয়ে আনা, গুম খুন বন্ধ করে ন্যায় বিচার ফিরিয়ে আনা, সর্বোপরি গণতান্ত্রিক উত্তরণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক বা ভোট প্রতিহতের ঘোষণা ভোটে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান প্রেস সচিব। ভারতের সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণ হিসেবে ভারতের মিডিয়ার বাংলাদেশ নিয়ে মিথ্যাচারকে দায়ী করেন প্রেস সচিব। নভেম্বর মাসে অনেক চেষ্টা করেছিল তারা যে একটা পার্টি, তারা যে একটা তাদের যে সাপোর্ট আছে সেটা প্রমাণ করার জন্য তারা আপনি নভেম্বরের 10 থেকে 17 তারিখ পর্যন্ত তারা অনেকগুলো বাস পুড়িয়েছে। তারা গির্জাতে, তাদের লোকরা গির্জাতে ককটেল মেরেছে। তারা একটা বাস পুড়িয়ে ময়মনসিংহে একজনকে মেরেও ফেলেছে। তারপরেও দেখেন কোনো লোক এসছে, তাদের তো কোনো, আপনারা আমি জানি না, তো এই ইন্ডিয়ান পত্রিকার খালি দেখবেন যে তারা বলেন যে আওয়ামী লীগ বড় পার্টি। আওয়ামী লীগের সাপোর্টটা কই?
আর খবর কাগজে দেখা গেছে জেলে থাকা আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আর আওয়ামী লীগ খালি অনলাইনে আছে, এবং অনলাইনে থাকার কারণ হচ্ছে ওর এত টাকা বাইরে নিয়ে গেছে, তো ওইখান থেকে একটু একটু হাম্বি তাম্বি করে আর কি। র্যাব ও ডিজিএফআই এর বিলুপ্তি চেয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, আয়না ঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর ডিজিএফআই টিকে থাকার বৈধতা হারিয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় দেয়া সাক্ষ্যে এসব কথা বলেন সাবেক এই সেনাপ্রধান। তার দেয়া জবানবন্দি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিংয়ে জানান, ইকবাল করিম ভূঁইয়া সেনাপ্রধান থাকার সময় র্যাব থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা অনেক অফিসারকে জিজ্ঞাসাবাদের সময় তারা বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। অনেক পেশাদার সামরিক কর্মকর্তা র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হয়েছিল বলেও ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দিতে উল্লেখ করেছেন। 18 ফেব্রুয়ারি তাকে জেরা করার দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। তিনি যেটা বলেছেন, র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন এবং বলেছেন এই দুটো সংস্থা বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। তিনি মনে করেন তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে বিচারটা হবে এবং বিচারের মাধ্যমে সেনাবাহিনী আবার তার গৌরবের জায়গায় ফিরে আসবে। দর্শক, ঢাকা 6 আসনে ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই অঞ্চলের যে ড্রেনেজ সিস্টেম রয়েছে তা অত্যন্ত পুরনো এবং যেই ক্যাপাসিটিতে এটিকে নির্মাণ করা হয়েছিল তার চেয়ে বহুগুণ বড় বহুতল ভবন নির্মিত হয়েছে এবং এই ড্রেনেজ সিস্টেমের বিভিন্ন জায়গায় সলিড ওয়েস্ট ডাম্পিং এর কারণে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে আমরা এই ড্রেনেজ সিস্টেমকে একটা পরীক্ষা নিরীক্ষা ব্লক রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলোকে উন্মুক্ত সচল করতে চাই, যাতে কিছুটা হলেও আগামী বছর আগে আমরা এই জলাবদ্ধতা সমস্যা কিছুটা নিরসন করতে পারি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি এই পর্যায়ে প্রকাশ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসলে আমার আবেগকে ধরে রাখতে পারি নাই। যখন আমাদের নেতা এই পথ দিয়ে আসছেন তখন তার জন্য স্লোগান ধরা, সেটি আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমি পূরণ করেছি। আমার নেতা দেশনায়ক তারেক রহমান, উনি যেভাবে আমাকে আগলে রেখেছিলেন, আমার বাবার মৃত্যুর পর এই মাঠে ওনার সর্বশেষ জানাজা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত কঠিন। আমার কোন অভিভাবক ছিল না, একমাত্র আমার নেতা দেশনায়ক তারেক রহমান আমার মাথার উপরে উনি ছায়া দিয়েছিলেন বিধায় আমি যতটুকু পেরেছি রাজনীতিতে অবদান রাখার চেষ্টা করেছি। আমৃত্যু জনগণের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। এখন কথা বলবেন আমাদের নেতা তারেক রহমান। উপস্থিত ভাইরা, আমার দলীয় সহকর্মী বৃন্দ এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছি এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আজ এই নির্বাচনী জনসভা। কিন্তু এই যে নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে ইনশাআল্লাহ বহু বছর পরে ঢাকা 6-এর অধিবাসী সহ সমগ্র বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা মতন স্বাধীন মতন ভোট দিতে পারবে। কিন্তু এই যে অধিকার, এই অধিকার আদায় করার জন্য এই বাংলাদেশের বহু সন্তান করেছে, শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। লক্ষ লক্ষ মানুষ
গায়েবী মামলার অত্যাচার, গায়েবী মামলার শিকার হয়েছে। হয়তোবা এই জনসভার মধ্যেও বহু মানুষ আছেন যারা গায়েবী মামলার শিকার হয়েছিলেন। দিনের পর দিন আদালতের বারান্দায় থাকতে হয়েছে, তা না হলে জেলখানায় থাকতে হয়েছে। এত ত্যাগ তিতিক্ষার পরে এই নির্বাচনের আদায় হয়েছে। যেই স্বৈরাচার মানুষের অধিকার লুট করে নিয়েছিল, মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোট প্রদানের অধিকার লুট করে নিয়েছিল, গত 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সেই স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, ভোট তো বাংলাদেশের মানুষ দিবে, কিন্তু ভোট দেওয়ার সাথে সাথেই আমাদের যেমন গণতন্ত্রের ভিত্তি আস্তে আস্তে শক্তিশালী হবে, কিন্তু একই সাথে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না, ভোট দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে। দর্শক, ঢাকা 6 আসনে বিএনপি নির্বাচনী জনসভা থেকে শুনছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। চলে যাচ্ছি সংবাদে। নীতি সুদ হার 10% বহাল রেখেই মুদ্রানীতি ঘোষণা করা হলো। সেই সাথে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কেন্দ্রীয় ব্যাংকে আটকে রাখার প্রবণতা কমাতে স্থায়ী আমানত হারও কমানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ সংবাদ সম্মেলনে মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, শুধু মুদ্রাস্ফীতি কমানো বা মুদ্রানীতি ঘোষণা করাই বাংলাদেশ ব্যাংকের কাজ নয়, ব্যাংকিং খাতের প্রতি জনসাধারণের আস্থা ফেরানো লক্ষ্য তাদের। জানান, কারো উপর নির্ভরশীল না থাকতে রিজার্ভের জন্য ডলার কেনা হয়েছে। বেসরকারি খাতের ঋণ, রেমিটেন্স প্রবাহ সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। ব্যাংকিং খাতে অস্থিরতা কমাতে নির্বাচিত সরকারকে তৎপর থাকার পরামর্শ দেন গভর্নর। জাতীয় নির্বাচনে দেশে শতকরা প্রায় 66.3% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। এমনকি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েও মত দিয়েছেন বেশিরভাগ মানুষ। বিপরীতে 11.9% মানুষ জামায়াতকে ভোট দিতে চান। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD এর এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জরিপের এই ফলাফল প্রকাশ করা হয়। জানানো হয়, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় 208টি আসনে জয়লাভ করতে পারে, আর জামায়াত নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা 46টি। এছাড়া জাতীয় পার্টি 3টি, অন্যান্য দল 4টি ও স্বতন্ত্র প্রার্থীরা 17টি আসনে জয়ী হতে পারে। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন সর্বাধিক 68% মানুষ। অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন 14%, আর নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন 2% উত্তরদাতা। ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গ। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার মধ্যস্থতায় অবশেষে টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে পাকিস্তানের সরে আসার পরিস্থিতি তৈরি হয়েছে। গণমাধ্যমের খবর, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে 3টি শর্ত দিয়েছে পিসিবি। পাকিস্তান সরকারের সিদ্ধান্তে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণায় কঠিন সংকটে আইসিসি। পাকিস্তানকে বয়কট থেকে সরিয়ে আনতে লাহোরে রোববার রাতে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সাথে মিটিং করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠকে ভারত ম্যাচ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পিসিবির পক্ষ থেকে আইসিসিকে 3টি শর্ত দেওয়ার কথা জানিয়েছে টেলিকম এশিয়া স্পোর্টস। ভারতের হিন্দুস্তান টাইমস 3 শর্ত হিসেবে পাকিস্তানের বাৎসরিক বরাদ্দ বৃদ্ধি, ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালু এবং ভারত পাকিস্তান ম্যাচে কর্মর্দন প্রথা শুরুর কথা বলেছে। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শর্ত 3টি বাংলাদেশ কেন্দ্রিক। 1, টি-20 বিশ্বকাপ খেলতে না পারায় বিসিবিকে বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে। 2, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ ফি প্রদান করতে হবে। 3, ভবিষ্যতে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব দিতে হবে দেশটিকে। এখন ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলার বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সিদ্ধান্তের উপর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।